হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আবার নতুন একটা টপিক নিয়ে এসেছি। ক্লাস টেনের নতুন একটা টপিক আজকে নিয়ে আমরা ক্লাস করব। রোধের শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কি করব আজকে? রোধের শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের শ্রেণী সমবায় আজকে আমরা পড়ব। তো চলো তাহলে দেখি প্রথমে কি করব। প্রথমে সিরিজ কম্বিনেশনে অর্থাৎ শ্রেণী সমবায়ে কিভাবে রোধগুলোকে যুক্ত করা হয়, কতগুলি রোধকে কিভাবে আমরা যুক্ত করব তা একটুখানি দেখে নিই। একটা সার্কিট ডায়াগ্রাম করি। সেই সার্কিট ডায়াগ্রামে দেখবো আমরা পরপর রোধগুলোকে শ্রেণী সমবায়ে কিভাবে যুক্ত করা হয়। অনেকগুলি রোধ নেওয়া যেতে পারে, তো আমরা যেহেতু ক্যালকুলেশন আর ওখানে সবকিছুই দেখবো, তাই আমরা শুধুমাত্র তিনটে রেজিস্ট্যান্স নিচ্ছি, অর্থাৎ তিনটি রোধ নিচ্ছি। সার্কিট ডায়াগ্রাম, প্রথমে সার্কিট অর্থাৎ বর্তনী প্রথমে আছে। বর্তনী, তিনটে রোধ নিচ্ছি, তিনটি রেজিস্ট্যান্স। কিভাবে যুক্ত করছি ভালো করে দেখ। এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স R1, এই একটা রেজিস্ট্যান্স R2, এই একটা রেজিস্ট্যান্স R3। কিভাবে যুক্ত করেছি তিনটাকে? এই যে R1 রেজিস্ট্যান্সটা, তার দুই প্রান্ত, এই পাশে একটা প্রান্ত, এই পাশে একটা প্রান্ত। এই প্রথম প্রান্ত, শেষ প্রান্ত, অর্থাৎ প্রথম রোধটি যেখানে শেষ হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা ধর তার প্রথম প্রান্ত শুরু হয়েছে এই জায়গা থেকে R1 রেজিস্ট্যান্স, শেষ হয়েছে কোথায়? এইখানে শেষ হয়েছে R1 রেজিস্ট্যান্স, শেষ হয়েছে এই বিন্দু। যেইখানে R1 শেষ হলো সেইখানেই R2 রেজিস্ট্যান্স শুরু হলো, গিয়ে কোথায় শেষ হলো? আমি ধরে নিচ্ছি এইখানে শেষ হচ্ছে। যেইখানে R2 রেজিস্ট্যান্সটা শেষ হলো সেইখান থেকে R3 রেজিস্ট্যান্স আবার শুরু হয়ে গেছে। তাহলে কিভাবে যুক্ত করা হচ্ছে? শ্রেণীতে রোধগুলোকে একটার শেষ অপরটার শুরু, একটার শেষ অপরটার শুরু, এইভাবে আমরা অনেকগুলি রোধকে যখন একসঙ্গে যুক্ত করে দেবো তখনই সেটা হয়ে যাবে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধের শ্রেণী সমবায়। করে এবারে কি করলাম? এই দুটো প্রান্তকে একটা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎ চালক বলের সাথে যুক্ত করে দিলাম। একটা ব্যাটারির সাথে যুক্ত করলাম যার তড়িৎ চালক বল ই। এখন এই যে তড়িৎ চালক বল ই, এই এখান থেকে এর কি করবে? কারেন্ট সাপ্লাই করবে, আই কারেন্ট পাঠাচ্ছে। আমি ধরে নিচ্ছি এখানে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট যাচ্ছে। হলো। এবারে হচ্ছে এই হচ্ছে আমাদের সার্কিট, সিরিজ কম্বিনেশনের সার্কিট। এর দিক থেকে আই গেল, সবার ভিতর দিয়ে আই গিয়ে এখান থেকে আই চলে গেল। এই হচ্ছে আমাদের সার্কিট গেল, অর্থাৎ একটি রোধের শেষ অপর রোধের শুরু, আবার তার শেষ অপর একটি রোধের শুরু, সেটা শেষ আবার একটি অপর রোধের শুরু। এইভাবে যখন চলতে থাকবে অনেকগুলি রোধ, তখন সেক্ষেত্রে তার শ্রেণী সমবায় হবে। এখন আমরা যেটা করব, এখন এই শ্রেণী সমবায়ের, এই যে শ্রেণী সমবায় আমরা করেছি এর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ বৈশিষ্ট্যটা আমরা দেখব। বৈশিষ্ট্য, শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য দেখি। এক নম্বর কি বৈশিষ্ট্য? প্রতিটি রোধের ভিতর দিয়ে, এখানে যতগুলো রোধ আছে প্রতিটি রোধের ভিতর দিয়ে, মধ্য দিয়ে, প্রতিটি রোধের মধ্য দিয়ে সমান প্রবাহ যাবে, সমান প্রবাহ যায়। কেন? প্রশ্ন হচ্ছে কেন যাবে? সবার রোধ তো আর একই নয়, রোধ একই নয়, প্রত্যেকটা রোধের রেজিস্ট্যান্স সব কটাই আলাদা। ওহমস ল অনুসারে
আই সমানুপাতি ভি বাই আর হয়, আই সমান ভি বাই আর হয়, সেই সমীকরণ থেকে দেখলে আমরা জানি যার রোধ যত বেশি তার প্রবাহ মাত্রা কিন্তু তত কম হওয়া উচিত। এখানে কিন্তু আমি কি বলে দিলাম, তো এখানে তো তিনটে রোধের তো মান একই নয়, আলাদা, কোনটা বেশি কোনটা কম আছে। তা সত্ত্বেও কি বললাম না, প্রতিটি রোধের ভিতর দিয়ে সমান প্রবাহ যায়। আশ্চর্যের কথা যে প্রত্যেকটা রোধ আলাদা আলাদা মানে, তা সত্ত্বেও কিন্তু সবার ভিতর দিয়ে সমান প্রবাহ যাবে। এ বাবা, এই একটা অবান্তর কথা। ওহম বলছে যে যার রোধ বেশি তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা কম। এখানে কারুর বেশি কারুর কম আছে, তা সত্ত্বেও সবার ভিতর দিয়ে কেন একই যাবে? না, তার কারণ হচ্ছে এই যে রোধগুলো যুক্ত কিভাবে, একটির সাথে একটি, তার সাথে আবার একটা, সে যেখানে শেষ হয়েছে আবার একটা সেখান থেকে আমাদের শুরু হয়ে গেছে। তাহলে একবার ভেবে দেখো, এবারে তড়িৎ প্রবাহটা হয় কার কারণে? তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রনের ফ্লো এর কারণে, ইলেকট্রনের প্রবাহের কারণে। এখন ব্যাটারির সাথে যুক্ত করার ফলে এই যে ঋণাত্মক তড়িৎদ্বার রয়েছে, এই ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গুলো বেরিয়ে গিয়ে এই দিকে আসছে। এবারে যখনই সেই ইলেকট্রন গুলো এইদিকে বেরিয়ে যাচ্ছে, সে তো একটা তারের ভিতর দিয়েই আছে, সবগুলোকে যদি মনে করি এটা একটাই তার, তাহলে সে কোথা দিয়ে যাচ্ছে? ভিন্ন পথে কি যেতে পারছে ইলেকট্রন গুলো? ভিন্ন পথে কিন্তু ইলেকট্রন যেতে পারছে না। এখান থেকে যতগুলি ইলেকট্রন বেরোলো, এখান দিয়ে সবগুলো ইলেকট্রন, তত সংখ্যক ইলেকট্রন কিন্তু সমস্ত জায়গা দিয়ে কিন্তু যাচ্ছে, কারণ তার যাওয়ার আর কোনো রাস্তাই নেই। একটাই মাত্র তার রয়েছে, একটাই মাত্র পথ রয়েছে। তাই যতগুলি ইলেকট্রন এখান থেকে ফ্লো হচ্ছে, ঠিক তার বিপরীত দিয়ে ইলেকট্রন যেই পথ দিয়ে গেল, তার বিপরীত দিকে ওই একই পথ দিয়ে প্রবাহ চলে গেল। তাহলে এক্ষেত্রে রোধ বেশি হোক বা কম হোক, কিছুই এসে যায় না প্রবাহে। প্রবাহ একটাই রাস্তা পেয়েছে, ওই একটাই রাস্তা দিয়েই সে সম্পূর্ণ তড়িৎ প্রবাহ নিয়ে চলে গেছে। এটা কোন ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এই কারণে প্রতিটি রোধের মধ্য দিয়ে তার প্রবাহটা সমান যাবে। যেহেতু একটাই মাত্র এখানে তার রয়েছে, একটাই মাত্র পথ রয়েছে, অন্য কোনো পথে ইলেকট্রন কিন্তু আর যেতে পারছে না। তাই ইলেকট্রনের প্রবাহ যেহেতু একটাই পথের ভিতর দিয়ে হচ্ছে, প্রবাহ মাত্রাও কিন্তু তাহলে কি হবে? সেই ইলেকট্রনের প্রবাহের বিপরীত অভিমুখে সেই একই পথ দিয়ে যাবে। তার মানে সমস্ত বিন্দুতে, এখানে যত বিন্দুই আমরা কল্পনা করি না কেন, সমস্ত বিন্দুতেই কিন্তু প্রবাহ কিন্তু একই হয়ে যাবে, একই মানের যাবে। অর্থাৎ ব্যাটারি থেকে প্রতি সেকেন্ডে যতগুলি আধান নির্গত হবে, প্রত্যেকটি রোধের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে ততগুলি আধান কিন্তু নির্গত যাবে। কি বললাম? প্রতি এই যে ব্যাটারি, এই সেলের ভিতর থেকে বা ব্যাটারির মধ্য থেকে প্রতি সেকেন্ডে যতগুলি আধান নির্গত হবে, প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ততগুলি আধান কিন্তু প্রবাহিত হবে। তার মানে সমস্ত জায়গায় তার প্রবাহ মাত্রাটা সমান, কারণ পথ তার একটাই, যাওয়ার কোনো রাস্তা নেই, একটা পথ দিয়েই ইলেকট্রন গুলো যাবে। এই একটা পথ দিয়েই তড়িৎ প্রবাহ কিন্তু সেই ইলেকট্রনের বিপরীত দিকে চলে যাবে। অর্থাৎ একটা পথ দিয়ে যায় বলে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহটা সমান হয়। এই হচ্ছে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? প্রতিটি রোধের প্রতিটি রোধের বিভব প্রভেদ আলাদা, ভোল্টেজ ড্রপটা আলাদা। বিভব প্রভেদ আলাদা, প্রতিটি রোধের বিভব প্রভেদ আলাদা, ভোল্টেজ ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা কিন্তু আলাদা, ভোল্টেজ ড্রপটা কিন্তু আলাদা। কেন কেন এইরকম হচ্ছে ব্যাপারটা? না, এই যে আমাদের ব্যাটারিটা রয়েছে, এর কিন্তু একটা ফিক্সড ভোল্টেজ রয়েছে। কার? এই যে আমাদের ব্যাটারিটা এখানে যোগ করা রয়েছে, সেই ব্যাটারির একটা ফিক্সড কিন্তু ভোল্টেজ রয়েছে। অর্থাৎ সে ভোল্টেজ দিয়ে একটা ফিক্সড বিভব প্রভেদ কিন্তু সাপ্লাই করে দিয়েছে। এখন যেহেতু রোধের মান প্রত্যেকটারই আলাদা, তাই প্রত্যেকটা রোধের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কি বললাম? এই যে ব্যাটারিটা আমাদের রয়েছে, এর একটা কিন্তু ফিক্সড ভোল্টেজ রয়েছে। এবারে যখনই রোধের মানগুলো পরিবর্তিত, রোধগুলো চেঞ্জেবল, অর্থাৎ তাদের মান প্রত্যেকটা আলাদা, সেই কারণে তাদের যে দুই প্রান্তে, এই যে এই রোধের দুই প্রান্তে বা এই রোধটার দুই প্রান্তে অথবা এই রোধের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপও কিন্তু ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ বিভব পার্থক্যও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এই হচ্ছে প্রতিটি রোধের বিভব প্রভেদ আলাদা হওয়ার কারণ। তাহলে দুটি বৈশিষ্ট্য গেল। আমরা যদি আর একটা বৈশিষ্ট্য দেখি, তুল্য রোধের মান, তুল্য রোধের মান
প্রতিটি রোধের তুলনায় বড়। অর্থাৎ শ্রেণী সমবায় ক্যালকুলেশন করলে আমরা যে তুল্য রোধটা পাবো, আমরা এই যে তুল্য রোধ যেটাকে পাবো, সেই তুল্য রোধের মান কিন্তু প্রত্যেকটি রোধের তুলনায় যে R1 R2 এবং R3 তাদের তুলনায় বড় হবে। এটা কিন্তু এখানে আমি জাস্ট বললাম, এবারে কিন্তু এটা প্রমাণ করেই দেখাবো যে তুল্য রোধের মান প্রতিটি রোধের তুলনায় বড় কি করে হচ্ছে। তার আগে আমরা রোধের শ্রেণী সমবায় তুল্য রোধের যে গাণিতিক রূপ, তুল্য রোধের যে ফর্মুলা, সেইটা আমরা আগে দেখব। এবারে তুল্য রোধের গাণিতিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখব, গাণিতিক রূপ দেখব। তুল্য রোধের গাণিতিক রূপ, এটা দেখব। তুল্য রোধের গাণিতিক রূপ অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই যে তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা রয়েছে সেইটা আমরা এখন দেখব। কি হচ্ছে তাহলে, এই ছবিটার দিকে তাকাই। এই যে আমাদের ব্যাটারি, সেখান থেকে আই কারেন্ট ফ্লো করছে। এখন আমি ধরে নিচ্ছি এখানকার যে বিন্দুটা R1 যে রোধ, তার এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা সি বিন্দু, এইটা হচ্ছে ডি বিন্দু। অর্থাৎ R1 রেজিস্ট্যান্সের দুটি বিন্দু এ এবং বি, ফার্স্ট এ সেকেন্ড বি। R2 রোধের প্রথম প্রান্ত হচ্ছে বি, শেষ প্রান্ত হচ্ছে সি। আবার R3 রোধের প্রথম প্রান্ত হচ্ছে সি, শেষ প্রান্ত হচ্ছে ডি। এখন যেহেতু ভোল্টেজ ডিফারেন্স প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা, তাহলে এখানকার এ বিন্দুর যে ভোল্টেজ সেটা আমি ধরে নিচ্ছি ভিএ, বি বিন্দুর ভোল্টেজ ভিবি, সি বিন্দুর ভোল্টেজ ভিসি, ডি বিন্দুর ভোল্টেজ ভিডি, এই আমরা ধরে নিলাম। এখন কি করব, ক্যালকুলেশনটা আমরা করবো। এবারে কি করব, ওহমস ল কে কাজে লাগাবো। ওহমস ল অর্থাৎ ওহমের সূত্রানুসারে, ওহমের সূত্রানুসারে তিনটে রোধের ক্ষেত্রেই আমরা ওহমের সূত্রানুসারে দেখব কি ঘটনা ঘটে। তো ওহমের সূত্র কি জানি না, ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আইআর, অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। অর্থাৎ ভি ইকুয়ালস টু আইআর, ধ্রুবক প্রভেদ সমান প্রবাহ মাত্রা ইনটু রোধ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি R1 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখি, R1 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি আমরা ওহমের সূত্রটাকে ক্যালকুলেশন করি, তাহলে কি করবো, ওহমের সূত্রটা যদি ফেলি, তাহলে ভি মানে বিভব প্রভেদ, ভি মানে R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ। R1 রোধ তার দুই প্রান্ত ভিএ ভিবি, কোন দিক থেকে কারেন্ট ফ্লো করছে, ওদিক থেকে ওদিকে যায় কারেন্ট ফ্লো করছে। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো করে, তার মানে যেহেতু কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এই দিকটা আছে আমাদের উচ্চ বিভবের, এই দিকটা আছে আমাদের নিম্ন বিভবের। অর্থাৎ এ বিন্দুটা উচ্চ বিভব, বি বিন্দুটা নিম্ন বিভব। কারেন্ট কেন না, কারণ হচ্ছে কারেন্ট কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে এটা উচ্চ এটা নিম্ন, তাহলে ডিফারেন্স কি করলে কি করতে হবে, উচ্চটা থেকে নিম্নটা বিয়োগ, অর্থাৎ ভি এ থেকে ভিবি মাইনাস। তাহলে ভি সমান আইআর এর সূত্রানুসারে বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু আই, কারেন্ট ফ্লো আই, যেহেতু সবার ভিতর দিয়ে কারেন্ট আই যাচ্ছে, আই ইন্টু R1, কত রোধ, R1 রোধ। R2 রোধের ক্ষেত্রে কত হবে, R2 রোধের ক্ষেত্রে সেম ফর্মুলা, আমরা ভি ইকুয়ালস টু আইআর ফেলবো। R2 তার দুই প্রান্ত কোথায়, এই বি এবং সি, কারেন্ট ফ্লো করছে ওদিকে। তাহলে বি থেকে সি, এই দুটো বি এবং সি, এই দুটোর মধ্যে উচ্চকে নিম্নকে, উচ্চ বিভব হচ্ছে বি বিন্দুর বিভব হচ্ছে উচ্চ, সি বিন্দুর বিভব হচ্ছে আমাদের নিম্ন। কারণ কারেন্ট ফ্লো কিন্তু বি থেকে সির দিকে করছে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়, সেই কারণে ভিবিটা হচ্ছে বেশি আর সি বিন্দুর বিভবটা হচ্ছে কম। তাহলে সেক্ষেত্রে বিভব প্রভেদ কি হবে না, বিভব প্রভেদ ভিবি মাইনাস ভিসি ইকুয়ালস টু আই ইন্টু R2, আই ইন্টু R2 কোন রোধটার ক্ষেত্রে গেল, R2 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে গেল। এরপরে আমরা দেখবো কি R3 রেজিস্ট্যান্স, R3 রোধের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি আমরা ওহমের সূত্র ফেলি, সেই একই R3 দুই প্রান্ত সি এবং ডি,
সি বিন্দু থেকে ডির দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে সি বিন্দুর বিভব বেশি, ডি বিন্দুর বিভব কম, অর্থাৎ ভিসিটা বেশি, ভিডিটা কম। ভিসি মাইনাস ভিডি ইকুয়ালস টু আই ইন্টু আর থ্রি, আই ইন্টু আর থ্রি। সাম করে দেবো, সবকটাকে যোগ করব, যোগ। এই তিনটে যে রাশিমালা আমরা কি করছি, আমরা যোগ করে দিচ্ছি। যোগ করলে কি পাবো, মাইনাস ভিবি প্লাস ভিবি কাটলো, মাইনাস ভিসি প্লাস ভিসি কাটলো। আচ্ছা, আরো যদি থাকতো রোধ আর ফোর ঠিক সেম ভাবে চলে যেত, আরো বিন্দুর সংখ্যা বাড়তো, বিভব প্রভেদের সংখ্যা আরো বাড়তো। ঠিক সেম ভাবে করার পরে যতগুলি রোধ থাকবে সবগুলির ক্ষেত্রে আমাদের প্রয়োগ করতে হবে, করে শেষে আমরা কি করবো, এরকম ভাবে যোগ করে দেবো। যোগ করলে কি দেখতে পাচ্ছি, এখানে পড়ে রয়েছে একদম প্রথম বিন্দুর বিভব, এবং এখানে পড়ে রয়েছে একদম শেষ বিন্দুর বিভব, অর্থাৎ ভিএ মাইনাস ভিডি ইকুয়ালস টু এই দুটো ভিএ মাইনাস ভিডি, অর্থাৎ এই যে ভিএ আর এই যে ভিডি, এই দুটো বিন্দু পড়ে থাকছে, বাদ বাকি সব প্লাস মাইনাসে কেটে গেছে। ভিএ মাইনাস ভিডি সমান, দেখো প্রত্যেকটার সঙ্গে আই আর ওয়ান, আই আর টু, আই আর থ্রি, আইটা কিন্তু কমন, তাহলে আই যদি আমরা কমন নিই, সামেশন করলে আর ওয়ান আর টু প্লাস আর থ্রি। এই হচ্ছে আমাদের এই যে সমীকরণটা, ভিএ মাইনাস ভিডি, অর্থাৎ এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এই হচ্ছে আমাদের এটা নাম্বার ওয়ান সমীকরণ, নাম্বার ওয়ান, 1 নম্বর সমীকরণ আমরা এটা পেলাম। কি করব, আমরা কি বার করতে যাচ্ছি, তুল্য রোধের গাণিতিক রূপ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে তুল্য রোধ পাবো কি করে, তুল্য রোধের মানে কি না, অনেকগুলো রোধের পরিবর্তে যখন একটা রোধ ব্যবহার করা হবে, ইউজ করা হবে, তখন সেই একটাই রোধ হচ্ছে বাদ বাকি যত রোধ ছিল তার কিন্তু তুল্য, ইকুইভ্যালেন্ট। তুল্য রোধটা কি, তুল্য রোধ হচ্ছে যতগুলি রোধ ওখানে ব্যবহার করা ছিল সবগুলি রোধকে খুলে দিয়ে বিভব প্রভেদের ঠিক মানটাকে ঠিক রেখে একই ব্যাটারিতে যদি যুক্ত করে দিই, একটাকে যদি যুক্ত করি, তাহলে ওই একটাই রোধই হচ্ছে যতগুলো আগে রোধ ছিল সবগুলোরই তুল্য রোধ। অর্থাৎ একটা রোধ অনেকগুলি রোধেরই তুল্য রোধকে বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, তুল্য রোধের যেহেতু আমরা গাণিতিক রূপ প্রকাশ করছি, বার করতে চাইছি, তাহলে এখানে কটা রোধ ধরেছিলাম, তিনটে রোধ, আমরা তিনটে রোধের পরিবর্তে একটা রোধকে নেবো, কারণ আমাদের তুল্য রোধ বার করতে হবে, এই তিনজনের তুল্যটা কত। সেইটা করার জন্য আমরা কি করছি, এখানে একটাই রোধকে ধরে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি। একটা রোধ হচ্ছে আর, যেহেতু সিরিজ কম্বিনেশন তাই আর সাফিক্স এস লিখছি, শুধু আর লিখলেও কোনো ভুল হয় না, যেহেতু সিরিজ কম্বিনেশন তাই চেনানোর জন্য আর সাফিক্স এস। এই আর এসটা কি, এই আর এসটা হচ্ছে শ্রেণী সমবায় অর্থাৎ সিরিজ কম্বিনেশনের তুল্য রোধ। এই আর এসটা কার পরিবর্তে বসালাম, আর ওয়ান, আর টু এবং আর থ্রি, তিনজনের পরিবর্তে বসানো হয়েছে, তাই আর এসটা হচ্ছে আর ওয়ান, আর টু এবং আর থ্রি এর তুল্য রোধ। আমরা এই আর এস এর মানটাকে বার করবো, তুল্য রোধের গাণিতিক রূপটাকে বার করবো। এখন কি করব, তাহলে আগে আমরা 1 নম্বর সমীকরণ এটা পেয়েছি, একটা রোধ দিয়ে আমরা সেটাকে এস্টাবলিশ করে দিলাম, তিনটি রোধকে তুলে দিয়ে তাদের তিনজনের পরিবর্তে একটা রোধকে বসানো হলো। এখন এই আর এস এর ক্ষেত্রে, এই আর এস এর ক্ষেত্রে যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে কি হবে, ভি ইকুয়ালস টু আই আর সূত্র, ভি মানে বিভব প্রভেদ ভোল্টেজ ড্রপ, কার কার বিন্দুর মধ্যে, এ এবং বি বিন্দুর মধ্যে, এ এবং বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কত, এ কারেন্ট কোন দিকে যাচ্ছে, ওদিকে কারেন্ট যাচ্ছে, এদিক থেকে ওদিকে, তার মানে এদিকটা হচ্ছে উচ্চ, ওদিকটা হচ্ছে নিম্ন, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বিয়োগ, অর্থাৎ ভি এ মাইনাস ভিডি, বিভব প্রভেদ এ এবং ডি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত, ভি এ মাইনাস ভিডি, কারণ ভি এটা বেশি, এদিকটা উচ্চতর, ওদিকটা নিম্ন, সমান আই আর, আই মানে কত কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে কত, কতর মধ্যে দিয়ে, কোন রোধটার ভিতর দিয়ে, এই আর এস রোধের ভিতর দিয়ে, আর এস। এটাকে নাম্বারিং করে দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের দিকে যদি তোমরা খুব ভালো করে দেখাও, তাহলে দেখতে পাবো ভি এ মাইনাস ভিডি, এখানেও লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পাশে রয়েছে ভি এ মাইনাস ভিডি, আই, আই রয়েছে, এই আর এস এর জায়গায় পড়ে রয়েছে আমাদের আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর এস এর জায়গায় কি পড়ে রয়েছে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। অর্থাৎ যদি আমরা কম্পেয়ার করি দুটো সমীকরণকে, যদি আমরা দুটো সমীকরণকে তুলনা করি, তাহলে কি দেখতে পাবো, বাম পাশের গুলো একই, ডান পাশে আই আই একই, তাহলে আর এস এর কাছে পড়ে রয়েছে কত, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি।
তাহলে কম্পেয়ার করবো আমরা কোন কোন 1 আর 2 কম্পেয়ার করছি। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ সমীকরণ তুলনা করে পাই কম্পেয়ার করছি দুটো সমীকরণকে 1 নম্বর এবং 2 নম্বরকে তুলনা করে কি পাবো। এই আর এস এর জায়গায় কি বসে রয়েছে, আর এস এর জায়গায় বসে রয়েছে R1 প্লাস R2 প্লাস R3, VA মাইনাস VD, বাম পাশ একই, আই জায়গায় আই রয়েছে, তাহলে আর এস এর জায়গায় কি বসে রয়েছে R1 প্লাস R2 প্লাস R3, পরিবর্তন পদ্ধতি দিয়েও করা যায়। তাহলে তুল্য রোধের সমীকরণ কি দাঁড়ালো, আর এসটা কি ছিল, আর এসটা ছিল হচ্ছে আমাদের তুল্য রোধ, এই আর এসটা সমান তুল্য রোধ সমান কি গেল R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ এখানে আগে যতগুলি রোধ বসানো ছিল তাদের প্রত্যেকের সমষ্টি। তাহলে আমরা এখানে 3টে রোধ নিয়েছি, 3টে রোধের সমষ্টি, যদি 10টা রোধ নিতাম 10টা রোধের সমষ্টি, 50টা রোধ নিলে 50টা রোধের সমষ্টি। যতগুলি রোধ থাকুক না কেন, তুল্য রোধ হচ্ছে সর্বদা সবগুলি রোধের সমষ্টিকে বোঝাবে, সমষ্টি হলো তুল্য রোধ। তাহলে এই হচ্ছে আমাদের তুল্য রোধের গাণিতিক রূপ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। অতএব তুল্য রোধ তাহলে কি না, তুল্য রোধ আর এস, তুল্য রোধ সমান সবগুলি রোধের রোধের সমষ্টি। এই সবগুলি রোধের সমষ্টিটাই হচ্ছে আমাদের তুল্য রোধ। এই হচ্ছে তার ইকুয়েশন, আর এস সমান R1 প্লাস R2 প্লাস R3, এই হচ্ছে তার সমীকরণ। হলো তুল্য রোধ সমীকরণ গেল, ক্যালকুলেশন করলাম। এবারে এই যে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য যখন করেছিলাম 1 2 3, তখন 3 নম্বর পয়েন্টে আমরা লিখেছিলাম তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় বড়। সেটা আমরা দেখবো এখন, যে সত্যিকারেই কি তুল্য রোধ প্রত্যেকটা রোধের থেকে বড় হচ্ছে, একবার দেখি। তার আগে তোমরা বলো যে রোধ নেগেটিভ হতে পারে, রোধ কি নেগেটিভ হয়? বাধা দেওয়ার ক্ষমতা, প্রত্যেকটা বস্তুর মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার মতন ক্ষমতা রয়েছে। ধরো যার মধ্যে বাধা দেওয়ার ক্ষমতা নেই, মানে আর ইকুয়ালস টু 0, তার থেকে তো আর কম হতে পারে না। বাধা দেওয়ার ক্ষমতা ঋণাত্মকে নেগেটিভে তো যেতে পারে না, সব থেকে কম রোধ মানে 0, যার মধ্যে কোনো বাধা দেওয়ার ক্ষমতাই নেই। কিন্তু বাস্তবে এরকম হয় না, প্রত্যেকটা পরিবাহী যত পদার্থই থাকুক না কেন, প্রত্যেকের কিন্তু কিছু না কিছু বাধা দেওয়ার ধর্ম রয়েছে। তাহলে বাধা দেওয়ার যেহেতু ধর্ম রয়েছে, তাহলে R1 R2 এবং R3 এর মান নিশ্চয়ই শূন্য না। তাহলে শূন্য যেহেতু আর যদি হতে না পারে, তাহলে কিন্তু শূন্য থেকে কমও কিন্তু আর হবে না, অর্থাৎ নেগেটিভ ভ্যালু কিন্তু আর এর থাকবে না। যতগুলি রোধ থাকুক না কেন, প্রত্যেকটা রোধের কিন্তু পজিটিভ ভ্যালু হবে, অর্থাৎ রোধ সর্বদা কিন্তু পজিটিভ ভ্যালু হয়। তাহলে এখন যে এই যে আর এস সমান আমরা পেয়েছি, আর এস সমান R1 প্লাস R2 প্লাস R3, এই যে আমরা তিনটি সমষ্টি পেলাম তিনজনের আর এস, এখান থেকে আমরা দেখব যে তুল্য রোধ প্রত্যেকটা রোধের তুলনায় বড় কিনা। আমরা তো বৈশিষ্ট্যতে লিখে দিয়েছিলাম আগে, এখন তো দেখতে হবে, সেটাকে চেক করতে হবে যে বড় হয় কিনা সত্যিকারে। কি করবো তার জন্য, যদি প্রথমে R1টাকে চেক করতে চাই যে R1 এর থেকে কি আর এস বড়, তাহলে যেটাকে চেক করতে চাই, R1 কে চেক করতে চাই, তাহলে R1টাকে আমাকে এপাশে নিয়ে আসবে, তাহলে আর এস মাইনাস R1, তাহলে এটা ডান সাইডে কি করে থাকছে R2 প্লাস R3। কোনটাকে চেক করছি, R1 এর থেকে আর এসটা বড় কিনা, সেই কারণে সেইটা দেখার জন্য R1টাকে আমরা এই পাশে নিয়ে এলাম, অর্থাৎ আর এস মাইনাস R1 ইকুয়ালস টু R2 প্লাস R3। এখান থেকে আমরা কি পাবো, এই R2 প্লাস R3, R2 ও পজিটিভ R3 ও পজিটিভ, দুটি পজিটিভ ভ্যালু যোগ হলে সেটা সর্বদাই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, 0 থেকে সর্বদা বড় হয়। তাহলে R2 প্লাস R3 0 থেকে বড়, তার মানে আর এস মাইনাস R1 গ্রেটার দেন 0, অর্থাৎ এই ভ্যালুটাও তাহলে গ্রেটার দেন 0, কারণ এই ভ্যালু আর এই ভ্যালু তো সমান, এটা গ্রেটার দেন 0 হলে এই রাশিটাও কি হবে গ্রেটার দেন 0। তাহলে আমরা লিখতে পারি আর এস, এটা এদিকে এলে গ্রেটার দেন R1। কি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছি এখানে, আর এস অর্থাৎ তুল্য রোধটা প্রথম যে রোধ ছিল R1 তার থেকে কিন্তু বড়, প্রথম যে R1 ছিল সেই রোধের থেকে কিন্তু আর এসটা বড় আমরা দেখতে পেলাম।
এবারে 2 নম্বর রোধটাকে চেক করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করবো, আর এস এই আর টুটাকে এবার নিয়ে আসি, আর এস মাইনাস আর টু ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর থ্রি। রোধের নেগেটিভ ভ্যালু হয় না, আর ওয়ান পজিটিভ আর থ্রি পজিটিভ, দুটি পজিটিভ ভ্যালু যোগ করলে সর্বদাই গ্রেটার দেন জিরো। তার মানে অতএব এই ভ্যালু ইকুয়াল এইটা আবার গ্রেটার দেন জিরো, তার মানে এইটা কি হবে, এটাও কিন্তু গ্রেটার দেন জিরো হবে। আর এস মাইনাস আর টু গ্রেটার দেন জিরো, তাহলে কি দাঁড়ালো, আর এস আর টু পাশে চলে গেল, গ্রেটার দেন আর টু। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, সেই তুল্য রোধ আর টুর থেকেও কিন্তু বড়। আর এসটা অর্থাৎ তুল্য রোধটা, ক্ষুদ্র যে রোধ আর টু ছিল বর্তনীতে, সেই আর টু থেকে কিন্তু আমাদের আর এসটা বড় হয়ে গেল। 3 নম্বরটার ক্ষেত্রে চেক করতে চাই, তখন কি করবো, তাহলে আর এস এর ক্ষেত্রে এই আর থ্রি কে এদিকে নিয়ে চলে যাবো, মাইনাস আর থ্রি সমান কি হবে, তাহলে আর ওয়ান প্লাস আর টু। এখন আর ওয়ান পজিটিভ আর টু পজিটিভ, দুটি পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু পজিটিভ ভ্যালু, তার মানে গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন এই ভ্যালুটা যেহেতু জিরো, তাহলে এর সঙ্গে এটা সমান আছে, ইকুয়াল আছে, তাহলে এই ভ্যালুটাও কি হবে, গ্রেটার দেন জিরো। তাহলে আর এস মাইনাস আর থ্রি গ্রেটার দেন জিরো, আর এস আর থ্রিটা ওপাশে চলে গেল, গ্রেটার দেন আর থ্রি। কি দেখতে পাচ্ছি, আর থ্রি থেকে আর এস বড়। তাহলে তিনটে যে আমরা রোধ নিয়েছিলাম, তিনটে রোধের ক্ষেত্রেই আমরা ক্যালকুলেশন করে দেখলাম আর ওয়ান এর থেকেও আর এস বড়, আর টু থেকেও আর এস বড়, আর থ্রি থেকেও আর এস বড়। এরকম যদি আমরা আরো অনেকগুলো রোধ নিতাম, প্রত্যেকটা রোধের থেকে আমরা কি বেশি পেতাম, তুল্য রোধটাকে বেশি পেতাম। হলো, এই হচ্ছে আমাদের গাণিতিক ক্যালকুলেশন। এবারে দেখতে পেলাম, তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি, সিদ্ধান্তটা কি, ওই যে 3 নম্বর বৈশিষ্ট্যতে যেটা লিখেছিলাম, সেটা হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে তুল্য রোধ, শ্রেণী সমবায়ের যে তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় বড়। তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় বড়, অর্থাৎ আর ওয়ান এর থেকেও আর এস বড়, আর টু থেকেও আর এস বড়, আর থ্রি থেকেও কিন্তু আর এস আমাদের সর্বদা বড়। যোগফল সর্বদা বড়ই হয়, যতগুলি সংখ্যাকে তুমি যোগ করো না কেন, যোগফলটা কিন্তু সেটা প্রত্যেকটা তুমি যাদের যোগ করলে তাদের থেকে কিন্তু যোগফল সর্বদা বেশি হয়। হলো, এবারে আমরা একটা এক্সাম্পল দেখি, একটা অঙ্ক দেখা যায়। ধরো মনে করো কোনো বর্তনীতে তিনটে রোধ আছে, তিনটে রোধ আছে, একটা এক্সাম্পল। তিনটে রোধ, একটা হচ্ছে 2 ওহম, 3 ওহম, 5 ওহম। এই তিনটে রোধকে একটা শ্রেণী সমবায়ের সিরিজ কম্বিনেশনে যুক্ত করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে তুল্য রোধটা কত হবে, তুল্য রোধ কত হবে এইটা আমরা এখন দেখব। তিনটি রোধ আর তিনটি রোধ 2 ওহম, 3 ওহম এবং 5 ওহম কিসে রয়েছে, শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে কোনো বর্তনীতে, তুল্য রোধের মান কত হবে। তাহলে এখানে আর ওয়ান কোনটা, এইটা আর ওয়ান, এটা কি আর টু ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি আর টু, আর থ্রি। তোমরা যে কোনোটাকে আর ওয়ান আর টু আর থ্রি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অতএব আমাদের তুল্য রোধের সূত্র কি জানি, একটু আগেই পেয়েছি, তুল্য রোধ আর এস ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তার মানে 2 + 3 + 5 ইকুয়ালস টু 10 ওহম। 10 ওহম, অর্থাৎ তুল্য রোধটা কত বেরোলো, না তুল্য রোধ বেরোলো আমাদের 10 ওহম। এখন তাহলে তাকালে দেখা যাবে এই দুয়ের থেকে কিন্তু রোধটার থেকে কিন্তু তুল্য রোধ বড়, এই রোধটার থেকেও কিন্তু তুল্য রোধ বড়, এই রোধটার থেকেও কিন্তু 10 ওহম, অর্থাৎ তুল্য রোধটা কিন্তু বড়। তাহলে সবগুলি রোধ এখানে যতগুলো ছিল প্রত্যেকটা রোধের থেকে কিন্তু তুল্য রোধ বড়ই হচ্ছে, এবং তুল্য রোধটার মান কত, 10 ওহম। হলো, গাণিতিক আমরা একটা উদাহরণ দেখলাম। এরকম যখন আমরা মিশ্র সমবায় করব তখন আমরা দেখব আরো অঙ্ক, জটিল জটিল অঙ্ক তখন আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা যেটা করব, দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে প্রয়োগ, বাস্তব জীবনে এই শ্রেণী সমবায়ের প্রয়োগ, বাস্তব জীবনের প্রয়োগ কোথায়। তোমরা দেখতে পাবে
প্রত্যেকের বাড়িতে সার্কিটে বা বর্তনীতে দেখবে ফিউজ যুক্ত করা থাকে। এখন এই ফিউজ যদি কোনো কারণে গলে যায়, তাহলে কিন্তু বাড়ির সমস্ত যে যন্ত্রপাতিগুলো রয়েছে বা যে বোর্ডে ফিউজটা ছিল সেই বোর্ডের যদি ফিউজটা গলে যায়, তাহলে সেই বোর্ডে যত যন্ত্র আছে সবগুলোই কিন্তু বন্ধ হয়ে যাবে, কোনো যন্ত্রই কিন্তু আর কাজ করবে না। তার মানে ফিউজকে আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ফিউজকে ফিউজ তারকে ফিউজকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ফিউজকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, কারণ ফিউজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাড়ির সমস্ত যন্ত্রপাতি কিন্তু বন্ধ হয়ে যায়। তাই ফিউজকে শ্রেণী সমবায়ে যুক্ত করা, এটা আমরা তা লক্ষ্য করে থাকি। 2 নম্বর একটা উদাহরণ যদি দেখি, তোমাদের বাড়িতে হিটার রয়েছে অথবা গিজার রয়েছে। হিটার থাকতে পারে, গিজার থাকতে পারে। এবারে এই হিটার এবং গিজার এগুলোর ভিতরে কি রয়েছে? এই হিটার এবং গিজার এদের প্রত্যেকের ভিতরে কিন্তু সব কয়েল রয়েছে। এই কয়েল গুলো কিভাবে তৈরি করা হয়? এই কয়েল গুলো হয় একটা তার শেষ, তারপর থেকে আবার একটা তার শেষ হলো, আবার তার শেষ হলো, সেখান থেকে আবার একটা তার বার করে জুড়ে জুড়ে অনেকটা বড় একটা কয়েল তৈরি করা হয়। তাহলে সেক্ষেত্রে হিটার বা গিজার যে কয়েলটা যে ব্যবহার করা হয়, সেই কয়েল কিন্তু শ্রেণী সমবায়ে অনেকগুলি রোধযুক্ত তারকে ব্যবহার করা হয়। অনেকগুলি রোধযুক্ত তারকে পরস্পরের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করে হিটার বা গিজারে কয়েল তৈরি করা হয়। ফলে সেখান থেকে তারা খুব বেশি পরিমাণ রোদ উৎপন্ন করে। রোদ বাড়লে তার উৎপন্ন তাপও বেড়ে যায়, সেই কারণে হিটার এবং গিজারে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়ে যায়। 3 নম্বর 3 নম্বর উদাহরণ কি দেওয়া যেতে পারে? 3 নম্বর উদাহরণ, আচ্ছা টর্চ দেখেছো? টর্চ, টর্চের মধ্যে দেখবে একটা সেল, তারপরে একটা সেল, যে এরকম ভাবে থাকে। এটা টর্চের ভিতরে এই একটা সেল, তারপরে তার সঙ্গে আবার একটা সেল, তার সঙ্গে আবার একটা সেল, এইভাবে যুক্ত থাকে। তো এই যে সেলটা এখানে শুরু, এখানে শেষ, এখান থেকে আবার একটা সেল শুরু হয়েছে, অপর জায়গায় শেষ হয়েছে, যেখানে শেষ হলো সেখান থেকে অপর একটা সেল শুরু, তার শেষ। এইভাবে একটা শেষ একটা শুরু, একটা শেষ একটা শুরু, এইভাবে কি করে যুক্ত করা আছে? সেলগুলোকে যুক্ত করা হয়েছে। তাহলে টর্চ লাইটে সেলগুলিকে সেলগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এখন এই শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে না, শ্রেণী সমবায়ে ধরো এর ভোল্টেজ 1.5, এর ভোল্টেজ 1.5, এর ভোল্টেজ 1.5, তাহলে সবগুলো যদি আমরা সেলকে যুক্ত করি, যে তাহলে টোটাল ভোল্টেজটা কত হবে না 4.5। সেক্ষেত্রে টর্চ বেশি উজ্জ্বলতার সহিত জ্বলবে। তাহলে টর্চ লাইটে যে সেলগুলোকে ব্যবহার করা হয় তার শ্রেণী সমবায়ে যুক্ত করলে ভোল্টেজটা কি হয়ে যায়? বেড়ে যায়। ভোল্টেজ যত বাড়বে কারেন্ট তত বেশি ফ্লো হবে, তার মানে টর্চের উজ্জ্বলতা বেশি বাড়বে। এই কারণে টর্চ লাইটের ভিতরে যে সেলগুলো থাকে সেগুলোকে সব শ্রেণী সমবায়ে কিন্তু যুক্ত করা হয়। এই হচ্ছে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ গেল রোধের শ্রেণী সমবায়ে। হলো, তাহলে আজকে শিখলাম কি আমরা? তাহলে আমরা আমরা একবার শুধু মনে করে নেবো, রিমেম্বার করে নেবো। কি রিমেম্বার? আমরা কিছুক্ষণের জন্য পিছিয়ে যাব। কি রিমেম্বার আমাদের মনে রাখতে হবে না, শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর এস ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। যত রোধ বেশি থাকবে তত তার সেগুলো পরপর যুক্ত হতে হতে যাবে। এই হচ্ছে আমরা সিদ্ধান্ত। রিমেম্বার আমরা আরেকবার যতটা পড়লাম তার মধ্যে এই যে সূত্রটা, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আরো অন্যান্য যে প্রশ্ন রয়েছে সেগুলোও কিন্তু আমাদের একইভাবে করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে কি না, রোধের মান যাই হয়ে যাক না কেন, যত বেশি হোক না কেন, শ্রেণী সমবায়ে যুক্ত থাকা মানে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে কিন্তু প্রবাহ মাত্রা সমান যাবে। এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। একটুখানি যদি আমি বলে দিই, R1, ধরো R1 বড়, R2 ছোট, তার থেকে আরো ছোট হচ্ছে R3। তাহলে এদের মধ্যে প্রবাহ মাত্রা, যেহেতু R1 বড়, তার মানে কি এর ভিতরে প্রবাহ মাত্রা কম যাবে? নয়, একদম নয়। প্রবাহ মাত্রা কিন্তু সবার ভিতরে
সবার ভিতর দিয়ে সমান পরিমাণে যাবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R1 R2 R3 যাই হয়ে যাক, যত বড় যত ছোট যাই হোক না কেন, প্রবাহ মাত্রা কিন্তু সবগুলোর ভিতর দিয়ে সমান যাবে। এই হচ্ছে আজকের আমাদের ক্লাস, রোধের শ্রেণী সমবায়। আমরা নেক্সট ক্লাস কি করব? আমরা নেক্সট ক্লাসে করব নেক্সট ক্লাস সেখানে কি করব? নেক্সট ক্লাসে করব হচ্ছে আমরা প্যারালাল কম্বিনেশন অর্থাৎ সমান্তরাল সমবায় এইটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আমাদের এই ভিডিও যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে, লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আরো নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য।